ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আলোচনা করব ভারতের একটি অঙ্গরাজ্য সিকিমকে কেন্দ্র করে ভারত এবং চীনের মধ্যে সম্পর্ক নিয়ে। সিকিম রাজ্যকে কেন্দ্র করে চীন এবং ভারতের মধ্যে বিরোধ আছে। চীন এবং ভারতের মধ্যে যে সীমান্ত বিরোধ, তার মধ্যে অনেকগুলি কারণ আছে। আকসাই ভারতের কাশ্মীরের একটি অংশ ছিল। এখন কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল, লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল। লাদাখের পাশে আকসাই চীন দখল করে নিয়েছে 1962 সালে। এই আকসাই চীন, অর্থাৎ আকসাইকে চীন দখল নিয়েছে বলে এটাকে আকসাই চীন বলা হয়, বা আকসাই চীন অকুপাইড কাশ্মীর, চীন অকুপাইড আকসাই হলো আকসাই চীন। এছাড়া নেপাল বর্ডারে এবং চীনের বর্ডারে ভারতীয় সীমান্তে 80 কিলোমিটার রাস্তা ভারত সরকার নির্মাণ করেছে। এই রাস্তা নির্মাণের ক্ষেত্রে চীন বিরোধিতা করেছিল, কিন্তু ভারত সেই বাধা সত্ত্বেও কালাপানিতে রাস্তা নির্মাণ করেছে। চীন অরুণাচল প্রদেশকে নিয়ে ভারতের সঙ্গে বিরোধ বাঁধিয়েছে। অরুণাচল প্রদেশ ভারতের একটি অঙ্গরাজ্য। অরুণাচল প্রদেশ নিয়ে আমার আলাদা ভিডিও আছে। অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে ভারত চীনের সম্পর্ক, তিক্ত বিরোধের সম্পর্ক, সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আছে। আবার চীন অকুপাইড আকসাই চীন, এটা নিয়েও আলাদা বিরোধ আছে। আজাদ কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বন্দ্ব বিরোধ, এই সমস্ত আলাদা আলাদা ভিডিও আছে, তোমরা দেখছো। আজকে সিকিম যে রাজ্য, এই রাজ্যটা নিয়েও চীনের সঙ্গে ভারতের বিরোধ আছে। দেখো, এই বিরোধের মূল কারণ হচ্ছে চীন আগ্রাসী নীতি গ্রহণ করে। চীন প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতের ভূখণ্ডকে দখল করে নিয়ে ভারতের ভৌগোলিক সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে। 1954 সালে ভারত এবং চীনের মধ্যে যে পঞ্চশীল নীতি, অর্থাৎ 5টা নীতির ভিত্তিতে একটা চুক্তি হয়েছিল, তাকে পঞ্চশীল চুক্তি বলা হয়। সেটাকে লঙ্ঘন করেছে চীন অনেক আগেই। 1962 সালে চীন ভারতকে আক্রমণ করে, এবং এই যুদ্ধে ভারত পরাজিত হলে আকসাই অঞ্চল, যেটা আজকের লাদাখের পাশে, যেটা 1947 থেকে 1962 এই সময়ে কাশ্মীরের একটা অংশ ছিল। এবার এই যে বিষয়টা অর্থাৎ চীন অকুপাইড আকসাই চীন, এটাকে দখল নিয়ে চীন কিন্তু ক্ষান্ত নেই। এবার আকসাই চীন থেকে চীনের ড্রাগন বাহিনী ভারতের ভূখণ্ডে ঢুকে পড়ে। বর্তমানে অর্থাৎ 2020 পর যে কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে তোমার লাদাখ, সেই লাদাখের গালওয়ান অঞ্চলে চীন সেনা পাঠায়। চীনের সেনা ভারতীয় ভূখণ্ডে তাঁবু খাটায়। সেখানে ভারতীয় সেনারা আলোচনা করতে গেলে অতর্কিত হাতাহাতি, লাঠি এবং লাঠির মাথায় স্টিক, পেরেক, পিন ফোটানো ছিল, তা দিয়ে ভারতীয় সেনাদের কয়েকজনকে হত্যা করে। ভারতীয় সেনারা তার পাল্টা হিসেবে চীনের ড্রাগন বাহিনীকে হত্যা করেছে। এ নিয়ে ভারত এবং চীনের মধ্যে যুদ্ধের আবহাওয়া তৈরি হলে ভারত
আন্তর্জাতিক ক্ষেত্রে কূটনৈতিক সমর্থন পায় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েল, রাশিয়া, অস্ট্রেলিয়া, জাপান প্রভৃতি দেশের সমর্থন ভারত পায়। এই কারণে এবং ভারতকে ভীত হয়ে চীন পিছু হটে, যুদ্ধ বাধায়নি, যুদ্ধের আবহাওয়াটা নষ্ট হয়ে যায়। চীন 2003 সালে 2023 সালে একটা তার ম্যাপ, ভৌগোলিক ম্যাপ তৈরি করে। সেই ম্যাপে আকসাই চীন, এটা আমি আগেই বলেছি, চীন অকুপাইড আকসাই, অর্থাৎ আকসাই অঞ্চলটা অকুপাইড করে আছে চীনের ড্রাগন বাহিনী। এটা লবণাক্ত মরুভূমি, এখানে লোকজন বসবাস করতে পারে না। তিব্বতকে চীন দখল করে আছে 1959 সাল থেকে। তিব্বতে এবার অর্থনৈতিক সামরিক আধিপত্য এবং তিব্বতের নিজস্ব সংস্কৃতিকে চীন ভেঙে গুড়িয়ে দিয়েছে। এবার নেপালের উপর চীনের আধিপত্য আছে, সামরিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নেপাল চীনের নিয়ন্ত্রণে। এবার নেপালের ডান দিকে অর্থাৎ সিকিম যে রাজ্য ভারতের, এই রাজ্যটার বাঁ দিকে অর্থাৎ এই রাজ্যের পশ্চিম দিকে নেপাল, উত্তর দিকে চীন, আর সিকিমের ডান দিকে ভুটান এবং কিছুটা চীন, আর 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 সিকিমের দক্ষিণ দিকে দার্জিলিং এবং তারপরে জলপাইগুড়ি জেলা অবস্থিত, অর্থাৎ পশ্চিমবঙ্গ অবস্থিত। এই সিকিম জায়গাটা, এটাও কিন্তু 2023 সালের চীনের ম্যাপে দেখানো হয়েছে। চীনের ম্যাপে দেখানো হয়েছে আকসাই চীন, তাদের দখলেই আছে। ম্যাপে দেখানো হয়েছে সিকিম রাজ্যকে, যেটা ভারতের অঙ্গরাজ্য 1975 সাল থেকে। অরুণাচল প্রদেশ, সেটাকেও চীনের ম্যাপে দেখানো হচ্ছে, কিন্তু এগুলি ভারতের ভূখণ্ড। অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের 7টা রাজ্য অর্থাৎ 7 সিস্টারের মধ্যে গুরুত্বপূর্ণ একটা রাজ্য, যেটা 7টা রাজ্যের উপরে অর্থাৎ আসামের উপরে অবস্থান করছে, যার পূর্ব দিকে মায়ানমার, পশ্চিম দিকে ভুটান, উত্তর দিকে তোমার চীন। এইবার এই যে দুটো রাজ্য মেনলি, একটা হলো অরুণাচল প্রদেশ আর একটা হচ্ছে সিকিম, এই দুটো 2023 সালের চীনের মানচিত্রে দেখায়। তার মানে কি, যে সিকিম, চীনের বক্তব্য, দাবি সিকিম আমাদের রাজ্য, অরুণাচল আমাদের রাজ্য। তাদের ম্যাপে দেখালে কি তাই হয়ে যাবে? এটা ভারত মেনে নেবে? ভারতবাসী 142 কোটি চীনের এই দাদাগিরি, চীনের এই আগ্রাসী অন্যের ভূখণ্ড দখল করার কর্মসূচি, এগুলো কি মেনে নেবে? সিকিম কি ওদের দখলে আছে? অরুণাচল প্রদেশ কি ওদের দখলে আছে? দখলে নাই। তা সত্ত্বেও তারা কেন ম্যাপে দেখাবে? এটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে চীন বিভিন্ন দেশের উপর দাদাগিরি করে, বিভিন্ন দেশের উপর অর্থনৈতিক আধিপত্য বিস্তার করছে, দরিদ্র দেশকে পরিকাঠামোগত সাহায্য করে, পরিকাঠামোর উন্নয়নের নামে প্রচুর অর্থ বেশি সুদে দিয়ে সেখানকার অর্থনীতিকে ভেঙে দিয়ে সেই পরিকাঠামো নির্মাণ করতে সেই সুদের টাকা শেষ হয়ে যায়,
তখন সেই দেশটা দেউলিয়া হয়ে যাচ্ছে, তখন সেই দেশের উপর তার নিজের আধিপত্য স্থাপন করছে। অর্থনৈতিক ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে আধিপত্য বিস্তার করছে। এমন বেশ কয়েকটা দেশ, পাকিস্তান আজকে তার মেরুদণ্ড। পাকিস্তান অর্থনৈতিক দিক থেকে ঋণের জালে ডুবে আছে চীনের কাছে। চীন পাকিস্তানকে যা বলবে তাই শুনবে। সুতরাং এইরকম একটা অবস্থা সে করতে চাই। সে পাকিস্তানের মতো, বাংলাদেশের মতো, মায়ানমারের মতো, শ্রীলঙ্কার মতো অনেক সময় ভারতকে ভাবে। হ্যাঁ, চীন বিশ্বায়ন প্রক্রিয়াকে গ্রহণ করেছে 1980 দশকের প্রথম থেকে। ভারত বিশ্বায়ন প্রক্রিয়াকে গ্রহণ করেছে 1990 দশকের প্রথম থেকে। চীনের অগ্রগতি আগে হয়েছে, কিন্তু ভারত তো পিছিয়ে নেই। ভারত, চীন সামরিক দিক থেকে তৃতীয় হলেও ভারত কিন্তু সামরিক দিক থেকে চতুর্থ। অর্থনৈতিক দিক থেকে চীন একটু এগিয়ে থাকলেও ভারত অর্থনৈতিক দিক থেকে পঞ্চম। এবং অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে যে ভারতের সামরিক শক্তি চীনের তুলনায় বেশি শক্তিশালী। ভারতের সামরিক শক্তি সাহায্যে আমেরিকার F-16 যুদ্ধ বিমানকে ধ্বংস করে দিয়েছে। পাকিস্তানের এয়ারবেস গুলিতে তুরস্কের অস্ত্র ছিল, চীনের অস্ত্র ছিল, সেগুলিকে ভারতীয় যে তাদের ডিফেন্স সিস্টেম ছিল, ভারতের বিমান হামলায় সেগুলিকে ধূলিসাৎ করে দিয়েছে। সন্ত্রাসবাদের ঘাঁটিগুলিকে এই প্রথম ভারতের, বিশ্বের প্রথম যে অন্য রাষ্ট্রের গিয়ে অভ্যন্তরে গিয়ে সন্ত্রাসবাদীর ঘাঁটিকে নির্মূল করে দিয়েছে, ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং বহু সন্ত্রাসবাদীকে নিহত করেছে। এটা সামরিক দিক থেকে ভারতের বড় পরিচয়। তাহলে সেই ভারতের ভূখণ্ড, সেই ভারতের সিকিম রাজ্য, সেই ভারতের অরুণাচল প্রদেশ রাজ্য চীন তার ম্যাপে দেখাবে আর ভারত তা মেনে নেবে? না, তা কখনোই নয়। তাই ভারতের সঙ্গে চীনের সম্পর্ক অত্যন্ত তিক্ত, বিরোধের সম্পর্ক তিক্ত। বাণিজ্যিক ক্ষেত্রে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই খারাপ। করোনা ভাইরাসের সময় চীন যে শুধু ভারতবর্ষের উপরে নয়, বিশ্বে বিভিন্ন দেশের সঙ্গে খতরনাক ভূমিকা পালন করেছে। ভারতের ছাত্ররা চীনে পড়তে গিয়েছিল, সেখানে তাদের পড়া বন্ধ করে দিয়েছে। বিভিন্ন দেশের স্টুডেন্টরা বিভিন্ন দেশে যায়। এখন আন্তর্জাতিক সম্পর্কে এটা একটা স্থান পেয়েছে, এডুকেশন স্থান পেয়েছে। পরিবেশ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি সবই কিন্তু আজকে বিশ্বায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে একাকার হয়ে গেছে বিভিন্ন দেশের মধ্যে। সম্পর্ক এরকম। তাহলে চীনকে তো করোনা ভাইরাসের জন্য আমেরিকা দায়ী করেছিল। চীন হচ্ছে আমেরিকার প্রতিদ্বন্দ্বী, আর আমেরিকা ভারতকে অনেক সময় তার ঢাল হিসাবে ব্যবহার করতে চায়। ভারতের বিদেশ নীতিতে এ বিষয়কে স্থান দেওয়া হয় না। সম্পূর্ণ স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ, সেলফ ডিপেন্ডেন্ট ফরেন পলিসি ভারতবর্ষের। বিশ্ব দ্বিমেরুবাদের আবহাওয়াতে ভারত কোনো শক্তিতে যোগ দেয়নি। ব্যক্তিগতভাবে সোভিয়েত রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু শিবির হিসাবে সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক শিবির ভারত যোগ দেয়নি। ভারত পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্র, আমেরিকাও পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্র। কই, ভারত তো পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্রের শিবিরে যোগ দেয়নি। ভারত যেসব সামরিক শক্তির দেশ আছে, মিলিটারি গভর্নমেন্ট আছে, তাদের কাছে তো ভারত মাথা নত করেনি। ভারত যেসব মুসলিম কান্ট্রি আছে, তাদের কাছে তো ভারত মাথা নত করেনি। ভারতের আভ্যন্তরীণ রাজনীতিকে কেন্দ্র করে মুসলিম কান্ট্রি গুলি বয়কট করলে ভারত সেসব দেশে খাদ্য বন্ধ করে দেয়।
তারা তেলে সমৃদ্ধ রাষ্ট্র মধ্যপ্রাচ্যে। সেই তেল ভারত রাশিয়ার থেকে কেনে। রাশিয়ার রাষ্ট্রনায়ক পুতিন ভারতকে তেল দিয়েছে, সেই তেল ভারত শোধন করেছে, আবার ভারত তার তেলের অভাব পূরণ করেছে, পাশাপাশি এই তেল শোধন করে ইউরোপের যেসব দেশ রাশিয়ার বিরুদ্ধে বয়কট করেছিল, রাশিয়ার থেকে তেল নেবে না, কই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো পেরেছে কি? তারা গোপনে রাশিয়ার তেলই ভারতের কাছে থেকে কিনেছে। চীনের ভূমিকা অত্যন্ত নক্করজনক। ভারতবাসী অনেক সময় দ্রব্য বয়কটের হুমকি দেয় এবং অনেক দ্রব্য আজকে ভারতবাসী হিসাবে আমরা বয়কট করেছি। চীনের এই সস্তা দ্রব্য, চীনের দ্রব্য যেমন সস্তা, যেমন টেকসই হয় না, তেমনি তার সামরিক অস্ত্রও কিন্তু টেকসই হয় না। এত কিছু চীনের ডিফেন্স সিস্টেম পাকিস্তান এয়ারবেসে ছিল, ভারতের নৌসেনারা ভেঙে গুড়িয়ে দিয়েছে। তা সত্ত্বেও পাকিস্তান রিসেন্ট 30টা যুদ্ধ জাহাজ কিনবে, আর চীন সস্তায় বেচবে, 50% লেস করে, 50% অর্ধেক দামে বেচবে, সেটা সস্তায় কিনবে পাকিস্তান। ভিখারি দেশ, গরিব দেশ। তাহলে এই দেশকে নিঃস্ব করে দিয়েছে চীন। এই দেশ বুঝে না। এই দেশ যেসব দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে, সেই দেশগুলো অর্থনীতি, সামরিক শক্তির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তা সত্ত্বেও বাংলাদেশের জনগণ শুধু ভারতের বিরুদ্ধে সোচ্চার, ভারতের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য চীনকে সাপোর্ট করছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সরকার, চীনের সরকারের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশের মাটিকে সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহার করবে। বাংলাদেশের মাটিকে পাকিস্তান সন্ত্রাসবাদীদের ঘাঁটি হিসাবে ব্যবহার করছে। এইগুলো হচ্ছে রঙিন স্বপ্ন। বাংলাদেশ মনে করছে সেভেন সিস্টার ভারতের পূর্ব দিকে যে রাজ্যগুলি রয়েছে, উত্তর পূর্ব দিকে রাজ্য, এগুলো তারা দখল করে নেবে। দার্জিলিং, জলপাইগুড়ি দিয়ে যাওয়ার রাস্তা, সেভেন সিস্টারে চিকেন নেক, এই চিকেন নেকের গলা কেটে দিবে, এরকম হুমকি। কলকাতা 2 ঘন্টার মধ্যে দখল করবে। বাংলাদেশের মৌলবাদী সরকারের সমর্থকদের এইরকম ভারত বিরোধী মনোভাব। সুতরাং তারা চাই, বাংলাদেশ চাই, পাকিস্তান চাই যে সিকিম চীন দখল করে নিক। এবার আমরা সিকিমের পজিশন, তার অবস্থান নিয়ে আলোচনা করব। দেখো, সিকিমের উত্তরে বা ইস্টে হচ্ছে কি তোমার চীন রয়েছে, দক্ষিণে হচ্ছে ভারত, দার্জিলিং জেলা। সিকিমের বাঁ দিক অর্থাৎ পশ্চিম দিক হচ্ছে নেপাল, ডান দিক ভুটান এবং কিছুটা চীন। এটা হিমালয় পর্বতের একটা কাছে রাজ্য। এটা পার্বত্য একটা রাজ্য, পাহাড় পর্বত এখানে বেশি। এটা হিমালয় পর্বতমালায় অবস্থিত, এটা আমরা বলতে পারি। সিকিমের উত্তরে যেটা চীন বলছি, এটা কিন্তু উত্তরে হচ্ছে তিব্বতকে আমরা সবসময় চীনই বলবো, তার কারণ চীনে আধিপত্য রয়েছে তোমার এতে তিব্বতের উপর। নেপালের সঙ্গে ভারতের স্বাভাবিক সম্পর্ক নাই। ভারত বারবার চেষ্টা করেছে নেপালের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনে। ভারত
নেপালের ভূমিকম্পের সময় ভীষণভাবে সহযোগিতা করেছে। তাও নেপাল রাষ্ট্র চীনপন্থী এবং চীনের খপ্পরে পড়েছে। এই নেপালটা হলো তোমার সিকিমের বাম দিকে, অর্থাৎ পশ্চিম দিকে। তাহলে সিকিম এটা একটা পর্যটক কেন্দ্র, এটার প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান দ্বারা সিকিমটা আচ্ছাদিত। 1975 সালে সিকিম তার স্বাধীনতা হারিয়েছে। 1975 সালে 1 মে সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়। সিকিম স্বাধীন রাজ্য ছিল, সেই রাজ্যটা 1975 সালে 1 মে। দেখো, 1 মে খুব গুরুত্বপূর্ণ দিন। এটা আন্তর্জাতিক শ্রমিক দিবস। এটা 1886 সালে শ্রমিকদের উপরে যে নির্মমভাবে মার্কিন পুলিশ এবং সেনারা হত্যা করেছিল, হাজারে হাজারে শ্রমিক নিধন হয়েছিল, এই দিনটাকে পৃথিবীর সমস্ত দেশের শ্রমিক শ্রেণী পালন করে এবং ক্যাপিটালিস্ট কান্ট্রি বহু দেশ এই 1 মেকে ছুটির দিন হিসাবে ঘোষণা করে। কিন্তু এটা লেবার ক্লাসের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা তাৎপর্যপূর্ণ দিন। এটা দুঃখের, এটা প্রতিবাদের দিন, এটা লড়াইয়ের দিন, এটা দুঃখের দিন, শহীদের দিন। এই দিনে সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে এই দিনটা খুব তাৎপর্যের দিন, লড়াইয়ের দিন। এই লড়াইয়ের দিনে 1 মে 1975 সাল স্বাধীন সিকিম পরাধীন হয়ে ভারতের সঙ্গে যুক্ত হয়েছে। দেখো, আমাদের ভারত যখন স্বাধীন হয় তখন তো রাজ্য ছিল 14টা। তো সেই 14টা রাজ্য কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। এই সিকিম হলো 22তম রাজ্য। 22তম রাজ্য ভারতের অঙ্গরাজ্য। তোমরা জানো যে এখন বর্তমানে ভারতের অঙ্গরাজ্য 28। কিছুদিন আগে 29 ছিল। তোমরা জানো যে কাশ্মীর, জম্মু ও কাশ্মীর রাজ্য, আজাদ কাশ্মীর নয়, আজাদ কাশ্মীর পাকিস্তানের নিয়ন্ত্রণে, পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। আজাদ কাশ্মীরের একটা অংশ ছিল, যেহেতু ভারত তখন দখল নেয়নি, সেটা আজাদ হিসাবে কিন্তু পাকিস্তান গভর্নমেন্টের নিয়ন্ত্রণ আছে। আমাদের যেটা দখলে আছে তোমার কাশ্মীর, এই কাশ্মীর রাজ্য 1919 সালে 370 ধারা অ্যাবলিশ করে তুলে দিয়ে এই রাজ্যকে এটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। কাশ্মীরটাকে আবার দুভাগ করে একটা হচ্ছে লাদাখ রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়েছে। তা লাদাখ আর জম্মু কাশ্মীর একটাই, আলাদা, কিন্তু দুটো কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে আমরা দেখছি যে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা বাড়লো, রাজ্যের সংখ্যা কমলো। 29 থেকে তোমার হলো কটা? 28টা। তো সিকিম এখানে 22তম রাজ্য। তারপরে 23, 24, 25 অন্য রাজ্যগুলি হয়েছে, সেটা নিয়ে আমি আলোচনা করছি না। তাহলে 22তম রাজ্য। 1800 সাল পর্যন্ত সিকিমে বংশানুক্রমিক রাজতন্ত্র ছিল। আমি আগেই বলেছি 1975 সালের আগে সিকিম কিন্তু একটা আলাদা রাজ্য ছিল। দেখো, আমরা রাজ্য ছিল এই কারণে বলছি, জাতীয় যে রাষ্ট্র, যেটা হচ্ছে নেশন স্টেট বর্তমানে, সেটা ভারত প্রথম 1947 সালে নেশন স্টেটে পরিণত হয়েছে। এখানে মনে রাখতে হবে যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী ব্রিটিশ পার্লামেন্টে তৈরি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, সেখানে বিভিন্ন ধরনের বক্তব্য ছিল। আমি একাধিক ভিডিওতে বলেছি তোমাদের, এখানে রাজ্যগুলি যে যার দিকে, অর্থাৎ পাকিস্তান আর ভারত
দিকে যোগ দেবে, আবার কেউ স্বাধীনও থাকতে পারবে। তো এখানে তোমার সিকিম একটু অন্য টাইপের। আমরা জম্মু ও কাশ্মীর যেভাবে স্বাধীন রাষ্ট্র হিসাবে ছিল, হরি সিং ঘোষণা করেছিলেন, পরে জম্মু কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়েছে রাজা হরি সিং সই করার পরে। তো 1800 পর্যন্ত সিকিমে বংশানুক্রমিক রাজতন্ত্র ছিল। রাজতন্ত্র কাকে বলে? রাজতন্ত্র যেখানে নির্বাচনের মাধ্যমে সরকার তৈরি হয় না, দেশের শাসক প্রধান, দেশের প্রকৃত শাসক সবই একজন, রাজা। সেই রাজা কিন্তু বংশগতভাবে ক্ষমতায় আসবেন, অর্থাৎ রাজার উত্তরাধিকারী রাজা হবেন। এটাই হচ্ছে রাজতন্ত্র। এবং রাজা আইন তৈরি করবেন, রাজা বিচার করবেন, রাজা শাসন করবেন। দ্যাট ইজ মনার্কি। দেখো, এই যে 1975 সালে মানে তোমার 16 মে 1975 সালে 16 মে পর্যন্ত টিকেছিল। আমরা টিকেছিল এই কারণে বলছি যে মানে ওই যে রাজতন্ত্র টিকেছিল, তারপর তো ভারতের সঙ্গে 1 মে যুক্ত হয়ে গেল। 1 মে তার আগে যুক্ত হয়ে গেছে, তাই সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো। ভারত একটি লিবারাল ডেমোক্রেটিক স্টেট, উদারনৈতিক গণতান্ত্রিক দেশ, অর্থাৎ যেখানে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা, উৎপাদনের উপকরণের উপর ব্যক্তিগত মালিকানা, উৎপাদন হবে মুনাফা ভিত্তিক, এখানে নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা থাকবে, স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে সরকার তৈরি করবে, সরকার পরিবর্তন করতে পারবে, গণমাধ্যমে স্বাধীনতা, এইগুলো থাকলে তাকে বলে উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা। এই উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা ভারতে চালু হয়েছে। এটা ইংল্যান্ডকে অনুকরণ করে, আমেরিকাকে অনুকরণ করে ভারতে উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা আছে। সুতরাং সিকিমে এই উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হলো 1975 সাল থেকে। দেখো, 1 মে 1975, তার আগে এই যে সিকিমের জনগণ, তার আগে কাদের দ্বারা শাসিত হতো? অর্থাৎ 75-এর আগে তিব্বতীয় বৌদ্ধ নামগিয়াল রাজবংশের চগিয়াল দ্বারা শাসিত হতো। এটা অদ্ভুত নাম, নামগিয়াল। রাজবংশ হচ্ছে চগিয়াল। এই রাজবংশের দ্বারা সিকিম শাসিত হতো, সিকিমের প্রশাসন পরিচালিত হতো। দেখো, একসময় এই সিকিম তিব্বতের আশ্রিত রাজ্য ছিল 1889 সাল পর্যন্ত। আবার নেপালের আধিপত্য ছিল। কত সাল থেকে কত? 1776 থেকে 1792। এই সময়ে তোমার সিকিম যে রাজ্য ছিল, সেখানে তোমার আধিপত্য ছিল কার? নেপালের আধিপত্য ছিল। তাহলে তিব্বতের রাজ্য ছিল বলছি, আবার নেপাল, তারও আধিপত্য ছিল এই সিকিমের উপর। আমরা আগেই বলেছি সিকিমের অবস্থান আমরা বলেছি যে তোমার বাঁ দিক, অর্থাৎ সেটা হলো পশ্চিম দিক নেপাল, কিছুটা তিব্বত, এখন চীন, এবং এখানে নেপালের আধিপত্য ছিল আমরা দেখছি 1776 থেকে 1792 সাল পর্যন্ত। আচ্ছা, এরপরে আমরা দেখছি যে ব্রিটিশ আশ্রিত রাজ্য ছিল। কোন দেশ? সিকিম ব্রিটিশ আশ্রিত রাজ্য ছিল 1816 থেকে 1890। 1816 থেকে 1890 ব্রিটিশ সাম্রাজ্যের আশ্রিত রাজ্য। এটা তোমার এটা পরবর্তীকালে এক্সটেনশন হয়, অর্থাৎ
আঠারোশো 1861 সালে অর্থাৎ 1861 সালে ভারত শাসন আইন ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়। একে 1861-তে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বলা হয়, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইন পাস হয় এবং কোম্পানি সরকারের হাত থেকে ভারতের শাসনভার ব্রিটিশ সরকার সরাসরি ভাবে গ্রহণ করে। আর তার 3 বছর পর 1861 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস হয় এবং 1861 থেকে 1947 এই সময়টা হচ্ছে ব্রিটিশ শাসিত রাজ্য ছিল সিকিম। তাহলে এটা ভালো করে মনে রাখবে যে অতীতে খুব বেশি মনে রাখা যায়, তাহলে সিকিমের উপর তিব্বতের আধিপত্য ছিল, বৌদ্ধ পণ্ডিতদের রাজত্ব ছিল, তিব্বতে সিকিমের রাজতন্ত্র ছিল, সিকিমে তোমার নেপালের আধিপত্য ছিল, সিকিম ব্রিটিশ শাসিত ব্রিটিশ আশ্রিত রাজ্য ছিল 1861 থেকে 1947। আর 1947 থেকে ভারতের আশ্রিত রাষ্ট্র ছিল সিকিম, ভারতের আশ্রিত রাজ্য, রাষ্ট্র না বলে রাজ্য বলতে হবে। তাহলে ভারতের আশ্রিত কত সাল থেকে? 1947 থেকে 1947 থেকে শুরু হয়। ভারতের আশ্রিত ছিল ওই 47-এর নয়, 1950 থেকে 1975, 1950 থেকে 1975, 47 নয়, এই সময় স্বতন্ত্র ছিল 3 বছর। তারপরে আমি আগেই বললাম যে ব্রিটিশ আশ্রিত ছিল তোমার 1861 থেকে 1947। এটা 1861 সালে ব্রিটিশ পার্লামেন্টে যে ভারতের জন্য যে আইন তৈরি হয়, ভারত শাসন আইন, এর নামটা হলো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। আসলে এটা ভারত শাসন আইন। এই আইনের মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যের আশ্রিত রাজ্য ছিল সিকিম 1861 থেকে 1947। আর 3 বছর স্বতন্ত্র রাজ্য হিসেবে ছিল 1950 থেকে 1975, 1 মে আগে অবধি। তো সিকিম ভারতের আশ্রিত রাজ্য ছিল। আর ভারত 1975 1 মে সিকিমকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করে। এরপরেও কি করে চীন এই সিকিম রাজ্যটাকে তাদের ম্যাপে দেখায়, এত স্পর্ধা চীনের, এতটাই ভারত বিদ্বেষী চীন। হ্যাঁ, সুতরাং এই চীনকে ভারতবাসীরা সমর্থন করে না, চীনের এই কার্যকলাপকে। ভারত পিসফুল কো এক্সিস্টেন্স পলিসি, আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তার নীতিকে বিশ্বাস করে। পৃথিবীব্যাপী প্রত্যেকটা দেশ শান্তিপূর্ণভাবে বসবাস করবে, প্রত্যেকটা দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব থাকবে, এই নীতিকে ভারত বিশ্বাস করে। সেই জায়গায় দাঁড়িয়ে চীন অন্য রাষ্ট্রকে দখল করতে চায়, সে বিশ্ব শান্তি ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করতে চায়, বিশ্বের ছোট ছোট রাষ্ট্রের অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে তার রাজনৈতিক সভরেন্টিকে চীন কেড়ে নিতে চায়। এমন একটা রাষ্ট্র সিকিমকে তাদের ম্যাপে দেখায়, কিন্তু এটা কোনো মতেই ভারতবাসী তথা ভারত সরকার, ভারত রাষ্ট্র বরদাস্ত করবে না, করে না। যাই হোক, সিকিম অত্যন্ত সুন্দর জায়গা, পর্যটক কেন্দ্র। এর রাজধানী গ্যাংটক। এখানে তোমার ভাষা আছে, বিভিন্ন ধরনের ভাষা আছে, দাপ্তরিক ভাষা, চোখে ভাষা, সিকিমি ভাষা, লেপচা, নেপালি, বিভিন্ন ভাষা সিকিমের মানুষ ব্যবহার করে।
ধর্ম ধর্ম হচ্ছে মহাযান বৌদ্ধ বসবাস করে এখানে। বৌদ্ধ ধর্মে দুটি ভাগ আছে, একটা হলো হীনযান আর একটা হচ্ছে মহাযান। তো মহাযানরা, বৌদ্ধ ধর্মের মহাযানপন্থী যারা, তারা সিকিমে বসবাস করে। সিকিমে আমরা আগেই বলেছি যে রাজতন্ত্র ছিল, কিন্তু যখন ভারত আশ্রিত হলো 1950 থেকে 1975, তখন আর রাজতন্ত্র থাকেনি, অতীতে রাজতন্ত্র সেখানে ছিল। সিকিম একটা রাজ্য কাউন্সিল আছে। সিকিমের আইনসভা ভারতের সব থেকে ছোট আইনসভা। চীনের সঙ্গে সিকিম বর্ডারে, সীমান্তে নাথুলা গিরিপথ রয়েছে। এই নাথুলা গিরিপথ দিয়ে চীন এবং ভারতের মধ্যে বাণিজ্যিক আদান প্রদান হয়। নাথুলা পথ, নাথুলা পাস বলা হয় অনেক সময়। এই নাথুলা গিরিপথ পাশ দিয়ে ভারত থেকে বহু দ্রব্য চীন দেশে যায় এবং চীন থেকে বহু দ্রব্য ভারতে আসে। এটা একটা বাণিজ্যিক গিরিপথ। নাথুলা পাস হলো ভারত এবং চীনের মধ্যে বাণিজ্যিক আদান প্রদানের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। এটি সিকিমের পূর্ব দিকে হিমালয় পর্বতে অবস্থিত একটি পার্বত্য গিরিপথ। 2023 সালে 2 জানুয়ারি নাথুলা গিরিপথ দিয়ে বাণিজ্যিক আদান প্রদান ব্যাপকভাবে শুরু হয় এবং এখনো চলছে। তো ভারত পাক বর্তমান যে যুদ্ধের পরিস্থিতি, অপারেশন সিন্দুর এর মধ্য দিয়ে সন্ত্রাসবাদকে নির্মূল করার যে প্রক্রিয়া ভারতের সেনার পক্ষ থেকে, সেই প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে চীন প্রকাশ্যে ভারতের বিরোধিতা না করলেও চীন কিন্তু ভারতের বিরোধী। তা আমরা আজকে সিকিম যে রাজ্য, সেই বিষয়ে আলোচনার মধ্য দিয়ে এটা বুঝতে পারছি চীনের সঙ্গে ভারতের বিভিন্ন কারণে বিরোধ আছে। তার মধ্যে সিকিম রাজ্যটাকে নিয়ে একটা বিরোধ আছে। সিকিমকে কখনোই ভারত হাতছাড়া করবে না। তাদের চীনের মূল টার্গেট, পলিটিক্যাল টার্গেট, যে নেপালের উপরে চীনের নিয়ন্ত্রণ আছে, তিব্বতের উপরে চীনের নিয়ন্ত্রণ আছে সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে, তিব্বতের নিজস্ব সংস্কৃতিকে নষ্ট করে যে চাইনিজ সংস্কৃতি এখানে প্রবেশ করিয়েছে। ভুটান ভারতের সঙ্গে চুক্তি করে সুরক্ষিত আছে। ভুটানে ভারতের সেনাবাহিনী আছে। ভুটানের সেনাবাহিনীকে ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত সেনাকর্তারা প্রশিক্ষণ দেয় এবং ভুটানে স্থায়ীভাবে এয়ারপোর্ট এবং ভুটানে স্থায়ীভাবে তোমার সেনাঘাঁটি রয়েছে চীনকে প্রতিরোধ করবার জন্য। চীনের মূল টার্গেট ভুটানটাকে ক্যাপচার করে নিবে। তাহলে ভুটানের বাম দিক সিকিম, তার বাম দিক হচ্ছে নেপাল। তাহলে একই লাইনে ম্যাপে দেখবে, গুগলে দেখবে সার্চ করে, যে এক টানা তার ভূখণ্ডকে বাড়ি নিতে চাইছে। আর একটা হলো, অর্থাৎ ভুটানের ডান দিক যেটা আমাদের অরুণাচল প্রদেশ, সেটাকেও চীন দখল করে নিতে চাইছে। অরুণাচল প্রদেশের টাওয়াং যে পর্বতের উপরে অবস্থান করছে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 13,000 ফুট উপরে, সেটাকে দখল করে নিতে চাইছে। আর এইটার উপরে বেস করে চীন ভবিষ্যতে ভারতের 7 সিস্টারকে দখল নেবে। আর তাওয়াং পার্বত্য শহরকে দখল নিয়ে সিকিমও দখল করবে, এরকম টার্গেট সিকিমে নজর রাখবে।
তিব্বতের উপরে নজর রাখবে, আকসাই চীনকে নজর রাখবে। এই হচ্ছে চীনের পরিকল্পনা। ভারত বিদেশ নীতির ক্ষেত্রে একটা সুদূর প্রসারী ভাবনা গ্রহণ করেছে। ভারত এটাকে মাথায় রেখেছে। ভারতের বিদেশ নীতিতে সীমান্ত বিরোধ চীনের সঙ্গে, তার মধ্যে সিকিমকে গুরুত্ব দিয়েছে, যেমন অরুণাচল প্রদেশকে গুরুত্ব দিয়েছে। এই দুটো ভূখণ্ড আমাদের আমাদের রাখতেই হবে। আর আকসাই চীন, চীন অকুপাইড চীন, সেই ভূখণ্ড চীনের নিয়ন্ত্রণ আছে, সে ওখান থেকে আবার লাদাখের ভূখণ্ড দখল করতে চাইছে। যাই হোক, এই আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা ভারতবাসী হিসেবে প্রত্যেকেই আমাদের জানা দরকার। তার কারণ দেশ হচ্ছে প্রত্যেকটা জাতির কাছে। এখানে জাতি বলতে গেলে কোনো ধর্মকে বোঝায় না। জাতি বলতে গেলে সব ধর্মের মানুষ, সব ভাষার মানুষ। ভারতের ভৌগোলিক সীমানার উপর যারা বসবাস করছে, সমস্ত মানুষের মধ্যে একতা, এই হচ্ছে ভারতীয় জাতি। এই ভারতীয় জাতির কাছে ভূখণ্ড হচ্ছে মায়ের মতো। এখানে সংকীর্ণ ভাবনা, ধর্ম তো প্রত্যেকেরই আছে, বিভিন্ন ধর্মে নিজের নিজের ধর্ম আছে, পালন করবে ঠিকই, কিন্তু সবাই আমরা ভারতীয়। আমরা যে কোনো মূল্যে আমরা এই চীনের আগ্রাসী মনোভাবকে আর পাকিস্তানের ধ্বংসমূলক মনোভাবকে আমরা, এবং বাংলাদেশের ডক্টর ইউনূস সরকারের মনোভাবকে আমরা রুখে দিতে পারবো। এই আত্মবিশ্বাস প্রত্যেকটা ভারতবাসীর মধ্যে আছে। আর এই আত্মবিশ্বাসকে আরো বাড়াইতে হবে, আরো বাড়াইতে হবে। আমি একাডেমিক ওয়েতেই বলছি যে আমাদের পরিচয় ধর্ম দিয়ে নয়, আমাদের সবারই, আমরা যে ধর্মেরই মানুষ হই না কেন, আমরা ভারতের ভৌগোলিক ম্যাপের যে প্রান্তেরই মানুষ হই না কেন, আমরা সবাই ভারতীয়। আর এই ভারতীয়দের মা হলো ভারত ভূখণ্ড। এই ভূখণ্ডের এক চুলো জমি কাউকে আমরা ছাড়বো না। আমরা সেনাবাহিনীর পাশে আছি। পাকিস্তান শিক্ষা পেয়েছে, পাকিস্তান মৌলবাদ সৃষ্টি করে। দেখো, এখানে আমি কোনো ধর্মের মৌলবাদকে আমি শুধু দায়ী করছি না। যে কোনো মৌলবাদই খারাপ। যেখানে একটা ধর্মের নাম দিয়ে তারা খুন করেছে, সেই জন্য মুসলিম মৌলবাদ কথাটা সর্বজনগ্রাহ্য হিসাবে আসছে। কিন্তু এটা বড় কথা না, মৌলবাদ সব ধর্মের মধ্যেই আছে। সুতরাং সেই মৌলবাদকে নির্মূল করতে হবে। এখানে যারা মুসলিম কমিউনিটির মানুষ আছেন, তাদের ভাবতে হবে আমরা ভারতীয়। এখানে যারা হিন্দু কমিউনিটির মানুষ আছেন, কমিউনিটির মানুষ রয়েছে, প্রত্যেককেই ভাবতে হবে আমরা ভারতীয়, আমরা ইন্ডিয়ান। আর ইন্ডিয়ান হিসাবে আমাদের প্রতিবেশী যেসব দেশ খতরনাক ভূমিকা পালন করছে, সেটাকে আমরা যে কোনো মূল্যে রুখে দিতে পারব। সেনাবাহিনী একটা জাতির বাইরে নয়, দেশের সরকার একটা জাতির বাইরে নয়। সরকারের পরিবর্তন ঘটে, সরকার ভালো মন্দ হতে পারে, সেখানে বিরোধী হোক সরকারি দলই হোক, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির দায়িত্ব। দেশ যদি না থাকে, পলিটিক্যাল পার্টির কোনো গুরুত্ব থাকবে? তাই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির নেতাদের কাছে আমাদের এই একাডেমিক বিষয়কে কেন্দ্র করে আমরা আবেদন করছি যে প্রত্যেকটা মানুষকে নেতাগিরি নয়, দেশ মাতার সন্তান হিসাবে প্রত্যেকটা সেনাবাহিনীকে স্যালুট দিয়ে, সেনাবাহিনীকে বেশি স্যালুট দিতে হবে। কেননা তাদের মধ্যে একটু ভাবনা আসে না যে আমি মুসলিম, সেনাদের মধ্যে ভাবনা আসে না আমি হিন্দু, সেনাদের মধ্যে ভাবনা আসে না আমি শিখ। তারা সবকিছু, সেনাদের মধ্যে ভাবনা আসে না আমার পরিবার আছে, সেনাদের মধ্যে ভাবনা আসে
পরিবার আমার ভারতবাসী পরিবার, দেশ আমার মা। আর রাষ্ট্র তো বিমূর্ত না, তাহলে সেই বিমূর্ত ধারণার সঙ্গে যুক্ত আছে সেনা, সাধারণ মানুষ। কোন রকমের বিভাজন নয়, এখানে কোনো আপোষ চলবে না, এখানে আমরা সবাই ভারতবাসী। তা না হলে, যদি আমরা একটা ভুল করি, আজকে চীন পাকিস্তানকে সমর্থন করছে। পাকিস্তান মৌলবাদী রাষ্ট্র, তারা সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে, ঘাঁটি সেখানে প্রশিক্ষণ দিচ্ছে। এটা প্রমাণ হয়ে গেছে ভারতের কাছে, গোটা পৃথিবীর মানুষ ক্যামেরায় দেখেছে। তাহলে আমি কেন একজন আমার সেম ধর্মের মানুষ যে পাকিস্তান ভালো? কখনোই না। কেন আমি এখানে বুদ্ধ ধর্মের মানুষ হয়ে আমি চীনের প্রতি সহানুভূতি দেখাবো, চীন ভালো? কখনোই না। নেশান হলো একটা জাতি, এই নেশানকে স্ট্রং করতে হবে, এটাই আমাদের কাছে বড় জিনিস। এই বলে আমার আজকের, আবারও বলছি, সিকিমকে কেন্দ্র করে ভারতের যে সম্পর্ক, দেখো একটা রাজ্যকে নিয়ে সম্পর্ক আলোচনা করতে গেলে বিভিন্ন দিক আসে, অর্থনৈতিক দিক আসে, সামাজিক দিক দিক রয়েছে, রাজনৈতিক দিক আছে, সংস্কৃতির দিক আছে। সব দিক থেকেই আলোচনা করতে হবে, সেটা খুব প্রাসঙ্গিক। আজকে সিকিম আলোচনা করতে গেলে আমাদের অরুণাচল প্রদেশ আলোচনা করতে হচ্ছে, লাদাখ নিয়ে আলোচনা করতে হচ্ছে, আকসাই চীন নিয়ে আলোচনা করতে হচ্ছে, আবার আজাদ কাশ্মীর নিয়েও আলোচনা করতে হবে। এগুলো সব রিলেটেড। এইভাবে ভিডিও শুনবে, তোমাদের কাছে ভিডিও বেশ মনে থাকবে। এই বলে আমি আলোচনা শেষ করলাম।